আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির বেগ। আজকে আমাদের আলোচনা করা হবে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে। আজকের আলোচ্য বিষয় অনুসূচি 16.2-এর 10 নং প্রশ্ন। 10 নং প্রশ্নে সর্বপ্রথমে বলা আছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার হলে বৃহত্তম কর্ণটি নির্ণয় করো এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাকে এই রম্বসের পরিসীমা দেওয়া আছে। আমরা জানি যে রম্বসের 4টা বাহুই সমান, অর্থাৎ এবি বাহু, বিসি বাহু, ডিসি বাহু আর এডি বাহু, এই 4টা বাহুই সমান এবং এর পরিসীমা, এই রম্বসটার পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। তাহলে এই 180 সেন্টিমিটার আমরা জানি যে পরিসীমা হচ্ছে পরিবেষ্টিত সীমারেখা, তার মানে 4টা বাহুর যোগফল এবং 4টাই যেহেতু সমান মাপের বাহু, তার মানে আমাদের একটা বাহু কিভাবে পাওয়া যাবে? তাহলে 4 দিয়ে ভাগ করলেই আমরা একটা বাহুর মাপ পাবো। তাহলে এই রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি, যেখানে এবি, বিসি, সিডি, এডি 4টা বাহুই সমান এবং প্রত্যেকটা বাহুর মাপ আমরা পাবো 180-কে 4 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা বাহুর মাপ পাবো। এরপরে একটা বিষয় এখানে জানা দরকার যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিভাবে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করতেছে এই বিন্দুর কোণটা হয় 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। এবং সমদ্বিখণ্ডিত করে উপরে যতটুকু অংশ নিচেও ততটুকু অংশ থাকবে, এখানে যতটুকু অংশ ঠিক ততটুকু অংশ এপাশেও থাকবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম কর্ণটির মাপ দেওয়া আছে 54 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণটির মাপ আমরা ধরে নিয়েছি কত? এখানে 54 সেন্টিমিটার। তাহলে 54 অর্ধেক এই ওডিটা হচ্ছে কি 54 অর্ধেক, তাহলে হচ্ছে 27 সেন্টিমিটার। তাহলে যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব ওডি বাহুটার মাপ আমরা কিভাবে পাবো? টোটাল বিডিটার অর্ধেক, তাহলে 54-কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 27 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম এটা 27 সেন্টিমিটার। এরপরে আমরা প্রত্যেকটা বাহুর মাপও পাইছি 45 সেন্টিমিটার করে। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের প্রশ্ন ছিল যে এসি এর মান বের করতে হবে এবং এই রম্বসটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এসি এর মাপ জানতে গেলে আমাকে আগে এই অর্ধেকটার মাপটা জানতে হবে। অর্ধেকটার মাপ আমরা কিভাবে পাবো? এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু জানা আছে, লম্ব জানা আছে। ধরো যে এটা সমকোণের বিপরীত বাহু অতিভুজটা জানা আছে, তার মানে আরেকটা বাহু সহজেই আমরা বের করতে পারি। কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তার মানে এটা বাহুর উপর স্কয়ার করব, তারপর এই বাহুটার উপর স্কয়ার করব, এই দুটো যদি যোগ করি স্কয়ার করে, তাহলে এই অতিভুজের উপর স্কয়ারের সমান হয়ে থাকে। তার মানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা তখন এখন কি করতে পারি যে এই বাহুটার উপর স্কয়ার, তারপরে এই বাহুটার উপর স্কয়ার করে দুইটা কি করছি? যোগ করছি। যোগ করে কার সমান হবে? অতিভুজের উপর স্কয়ারের সমান হবে, অর্থাৎ সিডি বাহুটার উপর স্কয়ারের সমান হবে। আমাদের উদ্দেশ্য কি এখন? উদ্দেশ্য হচ্ছে ওসি বাহুর মাপটা বের করা। ওসি বাহুর মাপ যদি আমরা বের করতে চাই, তাহলে ওসিটাকে রাখি, ওডিটাকে পক্ষান্তর করি। সামনে কি চিহ্ন? প্লাস। পক্ষান্তর হলে অবশ্যই আমাদের মাইনাস হবে। এরপরে আসি স্কয়ার আছে, স্কয়ার পক্ষান্তর করতে হবে। স্কয়ার পক্ষান্তর করলে আমাদের কি হবে? রুট হবে। তার মানে স্কয়ারটা পক্ষান্তর হয়ে গেলে আমাদের রুট হয়ে যায়। এখন দেখি 45-এর উপরে স্কয়ার আছে, তারপরে বিয়োগ চিহ্ন আছে, তারপরে 27-এর উপরে স্কয়ার আছে। এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে আবার রুট করি। এটার কাজ আমাদের ক্যালকুলেটরই করে দিবে, সুতরাং এটা নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই। ক্যালকুলেটরে এর মানটা বের হয়ে আসবে কত? 36। এখন 36 আমাদের বের হলো কি? ও থেকে সি এর মাপ, এটার মান বের হলো 36। তার মানে এই পাশেও 36 আছে, যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তার মানে
দুই পাশেই 36 করে আছে। তার মানে আমাদের পুরো এসি মাপটা যদি বের করতে চাই তাহলে ওসিকে আমাদের উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে নেই। এখানে উভয় পক্ষে আমরা 2 দ্বারা যদি গুণ করে নেই, ওসিকে দ্বিগুণ করলাম, ওসির দ্বিগুণকে ওসিটার দ্বিগুণ হচ্ছে এসি, তার মানে এখানে আমরা এসি দিলাম। আবার 36 এর দ্বিগুণ কত আসলো 72। তাহলে আমাদের একটা প্রশ্ন ছিল যে কর্ণ এসি এর মাপ বের করা, অর্থাৎ কর্ণ এসি এর মাপটা আমরা পেয়ে গেছি 72 অর্থাৎ 72। এখন রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তার মানে হাফ লিখলাম, তারপর লিখতে হবে কি কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল কি এসি একটা কর্ণ, তার সঙ্গে গুণ করতে হবে অপর আরেকটি কর্ণ, অপর আরেকটি কর্ণ হচ্ছে কি বিডি। তার মানে এসি গুণন বিডি। এসি এর মান কত 72, বিডি এর মান হচ্ছে 54। এখন এই দুটো গুণ করে দেই, গুণ করে তারপরে 2 দ্বারা কি করব ভাগ করব, তাহলে আমাদের চলে আসবে 1944। এই হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের এককটা কিভাবে লিখবো আমরা? ক্ষেত্রফলের একক সব সময় আমাদের বর্গ এককে লিখতে হয়। এখানে তাহলে আমরা বর্গ অবশ্যই বসাবো, কিন্তু তারপরে যে এককটা সেটা আমাদের কি প্রশ্ন দেখলেই বোঝা যায়, আমাদের উপরেই ছিল সেন্টিমিটার একক, তার মানে অবশ্যই এককটা সেন্টিমিটারে আসবে। তাহলে আমরা বের করলাম যে কর্ণ এসি এর মান 72 সেন্টিমিটার এবং রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করবো এবার। 11 নম্বর প্রশ্নে আসছে দেওয়া আছে যে একটি ট্রাপিজিয়ামের দুইটি বাহুর অন্তর হচ্ছে 8। একটি ট্রাপিজিয়ামের দুইটি বাহুর অন্তর 8 এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 24 মিটার, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের আমরা জানি যে দুটো সমান্তরাল বাহু থাকে, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল হয়, সেই আর দুটি বাহু বাকি দুটি বাহু অসমান্তরাল হয়, সেটাই হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলছে 23 কত 24 সেন্টিমিটার, তা আমরা ধরে নিব। এবং ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতম বাহুটা আমরা তাহলে যদি x, সমান্তরাল দুইটা বাহুর মধ্যে ক্ষুদ্রতম বাহুটাকে আমরা x ধরলাম। আরেকটা এখানে আমাদের কথা বলা আছে যে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 8, তার মানে একটা বাহু অবশ্যই আরেকটা বাহু থেকে কত বড় 8 বড়। ছোট বাহুটা যদি x হয়ে থাকে তাহলে অপর বাহুটা অবশ্যই x এর থেকে 8 বড়, তার মানে এই বাহুটা হচ্ছে x + 8। এখন এখান থেকে আমাদের সমাধানে আসার চেষ্টা করি যে তাহলে আমরা প্রথমত ধরে নেই, ধরি ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে একটা ধরি a = x সেন্টিমিটার, আরেকটা সমান্তরাল বাহু b = x + 8 সেন্টিমিটার। তাহলে আমরা সমান্তরাল দুইটা বাহু ধরে নিলাম এবং সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব h = 24 সেন্টিমিটার। এখন এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত 312 বর্গ সেন্টিমিটার। মনে রাখতে হবে আমাদের পরিমিতির অঙ্কে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেটাকে অবশ্যই তার সূত্রের সমান ধরে নিতে হবে। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা একটু লক্ষ্য করি। প্রশ্ন মতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা একটু লক্ষ্য করি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মনে রাখতে হবে যে সমান্তরাল দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর আগে অ্যাভারেজ তৈরি করতে হবে। আমরা বিশেষ ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো সাধারণত এইভাবেই ধরে থাকি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য বলতে বোঝায় এই বাহুটা আর প্রস্থ বলতে বোঝায় এটা।
তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা এরকমই, তবে এখানে দুইটা বাহু সমান থাকার ফলে আমরা একটা বাহু নিলেই হয়ে যায়, এভারেজ দুইটা বাহুর এভারেজ একটাই হয়। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই বাহুর মাত্রা একরকম, এই বাহুর মাত্রা একরকম, তাহলে দুইটা বাহুর এভারেজটা আগে তৈরি করে নেব। তাহলে এই এভারেজ কিভাবে পাওয়া যাবে? যে এ একটা বাহু আমরা ধরছি এ, একটা বাহু আরেকটা বাহু কি ধরছি বি, এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের কি হয়? এই বাহুটার এভারেজ তৈরি হয়ে যাবে, দুইটা বাহুর এভারেজ তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা দৈর্ঘ্য এভারেজটা পেয়ে যাবো, দৈর্ঘ্যটা পেয়ে যাবো। এবং উচ্চতাটা এখানে কত দেওয়া আছে? দেখো এই উচ্চতাটা এই প্রস্থের মতোই, তাহলে উচ্চতা কত এখানে? h। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। সাজিয়ে লিখলে আমরা কি পাবো? হাফ এইটার সামনে লিখি, তারপরে a প্লাস b। দেখি এই 1/2 আছে, এটাকে সামনে লিখলাম, এইটাকে সামনে লিখলাম, আর ব্র্যাকেটের ভিতরে a প্লাস b আছে, এটাকে আমরা পিছনে লিখে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। মনে থাকবে তো? এখন আবারও বলতেছি, সমান্তরাল বাহুদ্বয়কে আগে কি করব? এভারেজ করব, তারপরে তার সঙ্গে কি গুণ করব? উচ্চতাটা গুণ করে নিব। এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু বইয়ে কি দেওয়া আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা 312 এর সমান। তার মানে অবশ্যই এই সূত্রটা কার সমান হবে? 312 এর সমান হবে। তাহলে আমরা এখন মান বসাই। হাফ, এটার মান কত? x এর মান হচ্ছে 24, ab এর x, আর a এর মান কত? x, b এর মান কত? x প্লাস 8, 312। তাহলে এই চিত্রটার আমার দরকার নাই, এটা কাটাকাটি করলে কত হয়? 12 দুগুণে 24, এখানে থাকতেছে x, 2x প্লাস 8, 312। এই 12 এর পাশে কি হবে? ভাগ হবে। তাহলে 2x প্লাস 8, 2x প্লাস 8, এটা ভাগ করলে কি পাওয়া যায়? এটা ভাগ করলে পাওয়া যাবে 26। ক্যালকুলেটর দিয়ে বের করব, এটার মান 26। তাহলে 2x 26 মাইনাস 8, x এর মান বের করব, এটা বিয়োগ করলে কত হবে? 26 থেকে 8 বিয়োগ করলে পাওয়া যাবে, 26 থেকে 8 বিয়োগ করলে পাওয়া যায় 18। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে 26 থেকে 8 বিয়োগ করলে 18 পেলাম। 2টা x এর সঙ্গে কি অবস্থায় আছে? গুণ। তাহলে এই পাশে কি হবে? ভাগ। তাহলে x এর মান পেলাম আমরা 9। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল যে সমান্তরাল দুটি বাহুর মাপ বের করা। তার মানে সমান্তরাল দুটি বাহুর মধ্যে আমরা একটাকে x ধরছিলাম, সেটার মাপ আমরা পেয়ে গেছি 9। আর একটা বাহুর মাপ তাহলে কত পাবো আমরা এখানে? যে x এর মাপ যদি 9 হয় আর 8 কত আসলো? 7। অর্থাৎ আমরা একটি বাহু x ইকুয়াল 9 সেন্টিমিটার, অপর বাহু x প্লাস 8, 9 প্লাস 8, 7। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেছি। এরপরে আমাদের বইয়ের সৃজনশীল যে 14 নম্বর অঙ্কটা আছে, এই 14 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 14 নম্বর অঙ্কে কি আছে? 14 নম্বরে বলছে 14 নম্বর অঙ্কে বলছে একটি আয়তাকার ফুল বাগান। এই ফুল বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চড় একটি রাস্তা আছে। সবার প্রথমে আমাদের একটা বাগানের কথা বলছে। কেমন বাগান? আয়তাকার ফুল বাগান। তাহলে আমরা একটা আয়তাকার ফুল বাগান তৈরি করি চিত্র আকারে। যারা আকৃতিটা হবে আয়তাকার, ধরে নিলাম এটা একটা আয়তাকার ফুল বাগান। আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্যটা বলছে 150, দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তারপরে আর কি বলছে এখানে?
যে এই বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চড়া একটি রাস্তা আছে, মাঝখান দিয়ে সেটা দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তাটা চড়া হচ্ছে 3 মিটার, ঠিক অনুরূপভাবে প্রস্থ বরাবর রাস্তাটা আছে ঠিক মাঝখান দিয়ে। এটা চওড়াটা কতটুকু? 3 মিটার। আমরা তথ্য অনুসারে চিত্র অঙ্কন করছি, সেটা আমাদের সৃজনশীলের ক নাম্বারে ছিল তথ্য অনুসারে চিত্র অঙ্কন করো। তাহলে তথ্য অনুসারে যে চিত্রটা পেয়ে গেছি আমরা, এবার আসি খ নাম্বারে। খ নাম্বারের প্রশ্ন করা হয়েছে যে এখানে প্রশ্নে চাওয়া হয়েছে যে রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল বের করার আমাদের নিয়ম আছে। নিয়ম হচ্ছে কি, আগে পূর্ণাঙ্গ জমিটার ক্ষেত্রফল জানতে হবে, তারপরে রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফল জানতে হবে। দুইটা ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে পূর্ণাঙ্গ জমিটার অর্থাৎ আয়তাকার ফুলবাগানের দৈর্ঘ্য ও প্রস্থ দিয়ে আমরা আগে ক্ষেত্রফলটা বের করে দিই। আয়তাকার ফুলবাগানের দৈর্ঘ্য 150 মিটার, আয়তাকার ফুলবাগানের প্রস্থ 100 মিটার। তাহলে আয়তাকার ফুলবাগানের ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল যে কোনো চতুর্ভুজের অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাদের দৈর্ঘ্য কত প্রস্থ, এটা হচ্ছে সূত্র। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাবো আমরা? 150 গুণন 100 এত বর্গ একক কি মিটার। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। এরপরে আসি রাস্তা বাদে। রাস্তা বাদে আমাদের ক্ষেত্রফলটা কত আসে? তাহলে রাস্তা যদি বাদ দিতে চাই আমরা দেখি আগে দৈর্ঘ্যটা কত বড়। দৈর্ঘ্যটা হচ্ছে 150। কয় জায়গায় রাস্তা পড়ছে? এই দৈর্ঘ্য বরাবর এক জায়গায়। সেটা চওড়া কতটুকু? 3 মিটার। তাহলে এক জায়গায় আমাদের 3 মিটার বাদ দিয়ে দিতে হবে। তাহলে রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্যটা পাবো। তাহলে রাস্তা বাদে ফুলবাগানের দৈর্ঘ্য কত? রাস্তা বাদে ফুলবাগানের দৈর্ঘ্য তাহলে 150 মাইনাস 3 এত মিটার, বা আমরা পেলাম 147 মিটার। রাস্তা বাদে ফুলবাগানের প্রস্থ আমাদের 100 ছিল প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ 100। প্রস্থ বরাবর কয় জায়গায় রাস্তা পাওয়া যাচ্ছে? এক জায়গায়। কত? 3 মিটার। তাহলে 3 মিটার বাদ দিই, তাহলে আমরা পাবো এটা 97 মিটার। এখন আসি যে রাস্তা বাদে ফুলবাগানের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমাদের মানটা আসতেছে কত? যে 14,259 এত বর্গমিটার। এখন আমরা জানি যে পুরো ক্ষেত্রফলটা থেকে আমরা রাস্তা বাদ দিয়ে বাকি ক্ষেত্রফলটা এই অংশটা পুরোটাই বাদ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের পুরো ক্ষেত্রফলটা থেকে এই অংশটাও বাদ যাচ্ছে, এই অংশটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ যাচ্ছে। তাহলে কি বের হবে? রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব? যে ফুলবাগানের ক্ষেত্রফল রাস্তা সহ লিখি আগে। রাস্তা সহ ফুলবাগানের ক্ষেত্রফল আসলো 100 বর্গমিটার। রাস্তা বাদে ফুলবাগানের ক্ষেত্রফল আসছে 14 বর্গমিটার। এটা এখন বিয়োগ করলেই
আমাদের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে বিয়োগ করলে কত মান হচ্ছে? বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 741 বর্গ মিটার। কি পাওয়া যাচ্ছে? রাস্তার ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এখন রাস্তার ক্ষেত্রফল পাইছি, গণমি বলছে এই রাস্তাটিকে পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন। তাহলে ইটের প্রয়োজন কতগুলা, অর্থাৎ এই রাস্তাগুলোতে কতগুলা ইট জায়গা দখল করবে ইটের মতো, সেই জায়গাটার পরিমাণটা জানতে হবে, অর্থাৎ ইটের ভূমির ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। ইটের ভূমির ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে এক নম্বরে কয়ের আগে ইটের দৈর্ঘ্য বের করবো আমরা। ইটের দৈর্ঘ্য কত আছে? যে 25 সেন্টিমিটার। কিন্তু আমাদের যে রাস্তার ক্ষেত্রফলটা জানা আছে সেটা হচ্ছে বর্গ মিটারে, অর্থাৎ এককটা হচ্ছে এখানে মিটার। তাহলে এই সেন্টিমিটার থেকে আগে আমাদের মিটার প্রকাশ করতে হবে। সেন্টিমিটারে মিটার প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। 100 ভাগ করলে আমরা পেয়ে যাব 0.25 মিটার। ইটের প্রস্থ কত পাবো? 12.5 সেন্টিমিটার। তাহলে 12.5 কে 100 দ্বারা ভাগ করি, মিটার হয়ে যাবে। এখন ইটের ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কিভাবে বের করবো? আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য 0.25 ইন্টু 0.125 এত বর্গ মিটার। এখানে আসবে 0.03125। এটা আমরা ইটের ক্ষেত্রফল পেলাম। এখন ইটের এটার ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ একটা ইট মাটিতে বসলে ঠিক কতটুকু জায়গা দখল করে সেই জায়গাটার পরিমাণ আমরা পেয়ে গেছি। এখন এই রাস্তাটাতে এরকম ইট যদি বসাই, এরকম একটা জায়গা দখল করবে, এরকম একটা জায়গা দখল করবে, ঠিক কতগুলো এরকম জায়গাতে রাস্তাটা বিভক্ত করা যায়, ইটের মতো জায়গায় কতগুলো জায়গায় বিভক্ত করা যায়, সেটাই হচ্ছে আমাদের ইটের সংখ্যা। তার মানে বিভক্ত করা যায় মানে ভাগ করা যায়, ইটের মতো জায়গায় রাস্তাটাকে কতগুলো ভাগ করা যায়, তার মানে ভাগ করতে হবে। তাহলে আমরা ইটের সংখ্যা যদি জানতে চাই, তাহলে ইটের সংখ্যা এটা জানতে চাইলে আমাকে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। রাস্তার ক্ষেত্রফলটা কত? 741 আর ইটের ক্ষেত্রফলটা কত? 125। এত কি পাওয়া যাবে। এখন এটার মান আমরা যদি ক্যালকুলেটরে করি, মনে রাখতে হবে উপরের সংখ্যাটাকে অবশ্যই ক্যালকুলেটরে আগে তুলতে হবে, নিচের সংখ্যাটাকে অবশ্যই ক্যালকুলেটরে পরে তুলতে হবে, এবং এভাবে তুলার করে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সারে পাবো 23 এতটি। এই হচ্ছে ইটের সংখ্যা। তাহলে আমরা সৃজনশীলটা চিত্র দেখে দেখেই আমরা করার চেষ্টা করব, এবং প্রত্যেক শিক্ষার্থী আশা করি যে এই অঙ্কগুলো বারবার ভিডিও টেনে টেনে দেখে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর এই প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতায় তুলে হোমওয়ার্ক হিসেবে করে চর্চা করে নিজের নাম, রোল, শাখা উল্লেখ করে প্রত্যেক শিক্ষার্থী 2 দিনের মধ্যেই আমাদের ফেসবুক ওয়েবসাইটে, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুক ওয়েবসাইটে কমেন্ট বক্সে ছবি তুলে প্রত্যেক শিক্ষার্থী তাদের হোমওয়ার্ক জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।